আপনারা কেউ লাথি মারলে আপনি তার লগে বন্ধুত্ব করবেন? সবার লগে বন্ধুত্ব নয়, যিনি বন্ধুর মতো আচরণ করবে তার লগে বন্ধুত্ব। প্রফেসর সাহেবের এই কথা এখানে ভুল প্রমাণিত। আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস হলো আমার এই কনসেপ্ট পুরাটাই ভুল। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করা দরকার। যিনি আমারে একবার সেলুট দিব আমি তারে ৩ বার সেলুট দিব। যিনি আমাকে সিমটি কাটবে তারে আমি ঘুষি দেব। যদি গোকরা সাহেবকে মানুষ করে, যিনি কামড় দিতে পারে তাকে মানুষ হিসাব করে। দোড়া সাহেবকে কেউ গুরুত্ব দেয় না। এইটা হলো একটা এই ন্যারেটিভটা চালু করে দিয়া, অর্থাৎ আমাদের নতজানু পররাষ্ট্র পলিসি নতজানু বাংলাদেশ এইটা এরা পেয়ে গেছে। এই যে আমাদের হাসিনা চলে গেলে দেশ দখল হয়ে যাবে, কি করবে, কত কিছু করে, আসো না দখল করতে আসো। আসলো না তো। হ্যাঁ, আমাদের বাজার দাম তো স্থিতিশীল আসছে, ইন্ডিয়া সব বন্ধ করে দিলে আমাদের না খেয়ে মরবো আমরা। কিছু লোক এর ন্যারেটিভ প্রচার করতো না। হ্যাঁ, সে কি বাস্তবে কি হলো এটা? কারণ আমার দেশের লোক উৎপাদন করবে। আপনি যে সাঁতার শিখে না, সাঁতার জানে না, তাকে যদি নদীতে ফেলে দেন সে বাঁচার জন্য সাঁতার শিখে ফেলবে। আমি এর আগে অনেক আগে বলছিলাম যে আমাদের সুষম উৎপাদন যাইতে হবে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে। আমি বিটিভিতে এটা করছিলাম যে আমার যখন পেঁয়াজ লাগে, আমার যখন রসুন লাগে, আদা লাগে, তাহলে আমি ধান করব না অথবা পাট করব না। আমার জমির একটা অংশ 10+ থেকে 20% সরকারে আইন করে দিবে রবি শস্য। ওই আমার 100 বিঘা জমি আছে, 20 বিঘার মধ্যে আমি রবি শস্য করব, আমি আদা করব, আমি রসুন করব, তাহলে আমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। তা আমার সেলফ সাফিসিয়েন্ট না, এটা পরোক্ষভাবে আরেকজনের নির্ভরশীল করার জন্য এই কথাগুলি বলা হয়। আর কিছু লোক আছে না বুঝে বলে। আপনি আমাদের গত কোরবানি যখন গরু দেয়া বন্ধ করে দিল তারা, আমাদের এখানে পিকেএসএফ 7.5 কোটি টাকার লোন দিছে। করিম সাহেব ছিলেন ওটার চেয়ারম্যান। এটা দিয়ে দেখে আবার টাকা রিটার্নও, লোন শোধ করে। দেখেন বড় বড়রা সালমান রহমানের টাকা দেয় না, কিন্তু এরা যারা গরু ছাগল পালন করে, এদিকে আমাদের পুষ্টির অভাবও গেল গা, আমার গরুর অভাব হলো না। কোরবানির সময় অনেক কোরবানির মার্কেটে আমরা অনেক সময় দেখা যায় গরু পাই নাই, শেষের দিকে অনেকে গেছে গরু কিনতে, তারা গরু পায় নাই। এইবারে কিন্তু সেই সমস্যা ইন্ডিয়ার সাথে আমাদের সাথে হওয়ার পরে, গরু সাপ্লাই বন্ধ করার পরে কিন্তু আমরা সেটা উত্তরণ করতে সক্ষম হয়েছি। তো সুতরাং আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের নতজানু মানসিকতা, এইটা আমাদের আর সমস্যা হতো। জনাব পাটোয়ারি, আমি একটা মিনিট আমি থামাই শুধু। যে সমাজ অতিথি আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে। আমি আপনার উত্তরটি আমি শেষের দিকে নিচ্ছি, যেহেতু আমি আরেকটি প্রশ্নের মাঝখানে চলে এসেছি। আমি সেই উত্তরটি নিয়ে তারপরে আমি শেষ করব। আচ্ছা, এরপরে আমি তো শেষ করে দিই, তারপরে ওনার থেকে নিয়ে আমাকে যে প্রশ্নটা করছে আমি শেষ করে দিই। আপনি বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আর হাসিনার ভবিষ্যৎ কি। হাসিনার ভবিষ্যৎটা আপনি এখানেই বুঝতে পারবেন। এই পর্যন্ত যতগুলি স্বৈরশাসক ছিল, তাদের তাদের ভাগ্যে নিজের দেশের মাটি ভাগ্যে জুটে নাই। এর সাথে শুরু করে কেউ ক্ষমতা আসছে, লেসপেন্সারি করছে আওয়ামী লীগের, কিন্তু ক্ষমতা ফেরত আসে নাই। 9 বছর ছিল, ক্ষমতা আসে নাই। নরিয়াকে আসে নাই, মাকরুস আসে নাই। ওয়ার্ল্ডের একটা সিঙ্গেল স্বৈরশাসক যারা দেশের টাকা লুট করছে তারা ক্ষমতায় ফেরত আসছে। তার মানে এখানে ডিসাইডেড হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারছেন যে হাসিনার ভাগ্য কি হবে। আর হাসিনা ওখানে গেছে, প্রথম সে প্রধানমন্ত্রী ছিল, তখন তার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয় নাই। রেড পাসপোর্ট নিয়ে গেছেন ওখানে। এখন ওইখানে পরে যখন সরকার ফর্ম হইলো, তখন ওনার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। উনি এখন রয়েছেন ভারতে, কোন স্ট্যাটাসে উনি হ্যাঁ, সেটা বলতেছি, অবস্থান আমি সেটা করছেন? বলতেছি, সেটা বলতেছি এখন ওনাকে সে অ্যাসাইলাম চায় নাই, সে ওখানে নাগরিকত্ব চায় নাই, আর নাগরিকত্ব দিতে পারবে না, কারণ ইতিমধ্যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি ওদের জয়শঙ্করকে ডাকছে যে তুমি কোন স্ট্যাটাসে তাকে দিছো, এবং তার যে বাবুসি দিচ্ছ, খাওয়া দিচ্ছ, জনগণের ট্যাক্সের টাকা কিভাবে দিচ্ছ। এখন সেই কথার সেই পরিপ্রেক্ষিতে বলছে না, আমরা আগে দিছিলাম, আমরা উনি তো শর্ট টাইমের জন্য আসছে সেই জন্য দিছি, এখন আমরা বাবুসি বন্ধ করে দিছে। এখন শেখ হাসিনাকে নিজে রান্না করার খাইতে হচ্ছে, বাবুসি প্রত্যাহার করছে। উনি ওনার মা, উনি এখন নজরবন্দি হিসেবে আছেন। এইসব লোকগুলি আসল তথ্য তাদের কাছে নাই। মাঝে মাঝে উনি মানে অবচেতন মনে বলে ওবায়দুল কাদের কোথায়, এ কি করতেছে, তত্ত্বাবধায়ক কিছু করতে পারছে না, এরকম নিজে বলতেছে। আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা খবরগুলি পাচ্ছি। অবশ্য মাঝে মাঝে উনি ঘুমের মধ্যে উঠে ওবায়দুল কাদেরের খোঁজ দেয়, তোফাইলের খোঁজ দেয়। তো এখন উনি হচ্ছে ওনার ফিউচার নাই ওনার। একটা 82 বছর 84 বছর বয়সে আছে, কি ফিউচার থাকতে পারে? মানুষের তো একটা ক্যাপাবিলিটি থাকে, মানুষের শারীরিক সক্ষমতা আছে। মোহাম্মদ আলী ক্লে তো এখন তো কুস্তি খেলতে যায় না, কারণ তার তো সক্ষমতা ওখানে পারবে না। তো সে তো ওনার মেমোরি লস্ট হবে। উনি এখন যে শান শকতে ছিল, এখন কিছুই নাই। এখন ওনাকে মুড়ি আর দুধ খাইতে হচ্ছে ওনাকে, কারণ উনি রাঁধতে পারছেন না, ওনার বাবুসি প্রত্যাহার করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি থেকে মোদি চেষ্টা করছিলেন যে ওনার নিজস্ব ফান্ড থেকে কিছু টাকা দেওয়ার জন্য। তখন ওই যে অর্থমন্ত্রী সীতারাম বলছে অলরেডি আপনার 252 কোটি টাকা
আপনাকে দেওয়া হয়েছে, সে বিদেশে সফর করে, সেই টাকা আর কোনো বর্ধিত করা যাবে না। বিরোধী দল ধরছে এই টাকাগুলি কিভাবে দেওয়া হচ্ছে, তাহলে হাসিনাকে কেন টাকা দেওয়া হবে? এখন হাসিনার বরাদ্দ নাই, এখন বাবুজি প্রত্যাহার করছে, এখন বেশিরভাগ সময় উনি দুধ মুড়ি খাইয়া ইয়ে করতেছে। গত লাস্টে উনি ফোন করছে ইয়েকে, আমরা আমাদের জয়শঙ্করকে, যে আমাকে দেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। বারবারই ফোন করে থাকে, সে বিরক্ত হয়ে বলছে, দেখেন ম্যাডাম, আপনি যদি জনগণের লগে এরকম আচরণ না করতেন তাহলে আর আপনাকে এখন দুধ মুড়ি খাইতে হতো না, আপনি দেশে থাকতেন। কিন্তু আপনি আমাদের কথা শুনেন নাই, জনগণের গুলি চালাচ্ছেন, এটা আমরা নিষেধ করছি। আমরা বিভিন্ন সোর্স থেকে এই খবরগুলি পাচ্ছি। আর ওরা যদি আমাদের খবরটা যদি মিথ্যা হয়, তাহলে উনি ছেলের লগে ইন্টারভিউ দেখ না, ওনার মেয়ের লগে ইন্টারভিউ দেখ, একটা প্রেসে আসুক না, উনি কোনো প্রেসের সাথে কথা বলতে পারছে না। আমরা বারবার বলছি, এই যে শেখ হাসিনার নির্বুদ্ধিতার জন্য সে ইউজ হচ্ছে জাস্ট টিস্যু পেপারের মতো, এখন তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এবং দেখবেন যে যে আন্তর্জাতিক যে এখন যে আইসিসিতে ওখানে মামলা হইলে তার সহযোগী হিসেবে তাহলে ভারতেও এখানের মধ্যে কিন্তু বিপদে পড়ে যাবে। সেই জন্য এখন তারা ওন করতে চাচ্ছে না। ওখানে একটা বরাদ্দ দিছে, ওখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে গেলে 12 থেকে 15 কোটি টাকা তার বরাদ্দ লাগবে। ওখানে যে সাক্ষী যাবে, উকিল যাবে, তাদের ট্রান্সপোর্ট খরচ, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি দিতে পারছে না, কারণ বিরোধী দল অ্যাকাউন্টস কমিটি, ওদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব স্ট্রং, তারা বসে 1 টাকাও দিতে পারবে না ওখানে। ওটার তার লাইবিলিটিস কেন আমরা কাঁধে নেব? আমাদের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে। এই যে আমাদের নতজানু লোকজন যে বলে ভারতের সাথে আমাদের মাথা নিচু করে করার কোনো কারণ নাই। আপনার ডাল কি হাসিনা থাকতে এখন ডালের দাম কম না বেশি, পেঁয়াজের দাম কম না বেশি? তাহলে ওই লোকরা যারা বলে ওরা কিসের ভিত্তিতে বলে? যদি আজকে হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ইন্ডিয়া আমাদের নন কোপারেশন করছে, যদি দেখতাম যে এখন 300 টাকা হয়ে গেছে ডাল, পেঁয়াজের দাম হচ্ছে 500 টাকা, হাসিনা থাকতে 1200 টাকা আমি কাঁচামরিচ খাইছি, এখন কত কাঁচামরিচের দাম? তার মানে এটা হলো আপনাকে পরনির্ভর থাকার জন্য কিছু লোক এই ধরনের কথা বলে, না জানে জ্ঞানের অভাব, আরটা হচ্ছে কিছু ওদের দালালি করার জন্য বলে। আমি সরি, এটা আপনি পার্সোনালি নেবেন না, এটা অনেকে আমাদের এখানে আছে, কারণ তারা পেঁয়াজের লাভ দিয়ে অনেক দালাল পোষাই দেশে। আপনি দেখেন না প্রেস কনফারেন্স, হাসিনার প্রেস কনফারেন্সে কি বক্তব্য মুজা বাবুরা দিছে, দেখছেন না আপনার এগুলি কি করছে? এগুলি ওই যে তারপরে নাইমুল ইসলামকে দিছে, ইন্ডিয়া সফর করেছে কিসের জন্য? আপনার শাড়ির প্রফিটের জন্য, পেঁয়াজের লাভ দিয়ে ওদেরকে এইগুলি পালছে তারা। আমাদের বহু দালাল তারা পাচ্ছে, দালালরা এখনো আছে, নাই যে তা না। কিন্তু বাস্তবতা আমরা দেখবেন কি, যে আমরা যেটা বন্ধ করে যেখানে পড়তেছি আমরা সেখানে দাঁড়াই যাচ্ছি। বাঙালি এমন একটা জাতি, আমরা উৎপাদন করব, আমাদের গরুরও সংকট নাই, পেঁয়াজেরও সংকট নাই, কাঁচামরিচের সংকটও নাই। তাদের লোক সম্পর্ক খারাপ হওয়ার পরে বরঞ্চ তাদের অর্থনীতি খারাপ হয়ে গেছে, তাদের হাসপাতালে কোনো লোক নাই, পশ্চিমবাংলা বেকার হয়ে যাচ্ছে, লোক ট্যাক্সি ড্রাইভার বলছে আমরা ভাড়া পাচ্ছি না, আপনারা নিজেরা দেখতেছেন, মিডিয়াতে আসতেছে। আমাদের কোনো সমস্যা হয় না, ইন্ডিয়ার লগে আমাদের সম্পর্ক ডিটেট করাতে যাওয়াতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের পেঁয়াজের দামও স্থিতিশীল আছে, কাঁচামরিচের দামও স্থিতিশীল আছে, চালের দামও স্থিতিশীল আছে। কিন্তু ওদের সমস্যা যে ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, ওদের ট্যাক্সি ক্যাবের না খাই মরতেছে, তারা বলতেছে নিজে। তো সুতরাং আমাদের এইসব চিন্তা না করতে হবে না। আপনি যদি আমার লোকে প্রপার বিহেভ করেন, আমি যদি আপনার একটা দোকানেও আমি কোনো যদি ক্রেতা হিসেবে থাকি, আমার সাথে প্রপার বিহেভ করলে আমি আপনাকে কিনবো, নাহলে আমার অনেক দোকান আছে বিকল্প, আমি ওই দোকানে চলে যাবো। যার পরিপ্রেক্ষিতে দোকানদাররা গিফট দেয়, ডায়েরি দেয়, ক্যালেন্ডার দেয়, কফি খাওয়ায়। কেন? কারণটা কি? ওইটা তো ভারতের যে এইসব জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করছে, এটা যদি আমরা চায়নার থেকে আনি, এখনই যদি আনি, চায়নার ত্রাইচারি অবস্থা ইন্ডিয়ার অবস্থা হয়ে যাবে। কারণ ইন্ডিয়া আমাদের সাথে বাদ দেন, আমি ইভেনকে ফরেন তাদের যে এমবেসি ক্লোজ করে দেন না, কিচ্ছু হবে না আমাদের। আমরা চায়নার সাথে ভালো সম্পর্ক করি, অন্য দেশের সাথে সম্পর্ক করি। আমরা আমাদের যদি ডলার থাকে, আমাদের যে কোনো দেশের থেকে আমরা কিনতে পারবো, আমরা বাসার থেকে আনতে হবে না। বার্মা হইতে শুরু করে অনেক জায়গা আছে আমাদের আসতে, পাকিস্তান থেকে আসে, অন্য জায়গাতে আসবে। সুতরাং এইগুলি আর এর হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, হাসিনার আর কোনোদিনের ক্ষমতা আসবে না। হাসিনাকে ওরা লাইবিলিটিস করার জন্য দেখবেন অল অন সাইডে আমরা রেকর্ডে রাখেন, ওকে অস্বাভাবিক মৃত্যু হবে ইন্ডিয়াতে, তার বাংলাদেশে আসতে পারবেই না, ওখানে অস্বাভাবিক মৃত্যু হবে তার। আপনি রেকর্ডে রাখেন যে আমি যে এত অ্যাডভান্স বললাম, আমি এরকম আগে এই হাসিনা গভর্নমেন্ট থাকতে আমি মিডিয়ায় বলছিলাম যে হাসিনার এমন পরিণতি হবে, 52 সালে এতগুলি কোনো প্রেসিডেন্টের এরকম পরিণাম হয় নাই, এবং তার স্বাভাবিক মৃত্যু হবে না। আমি অনেক ইম্পর্টেন্ট লোকের সাক্ষী রেখে বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকে, মন্ত্রীকে আমি বলছি যে বিকে আর আপনাদের কিন্তু ভবিষ্যতে এমন অবস্থা হবে। আবার আমি তারেক সাহেবদেরকে ওই সময় বলছিলাম যে মামুনেরা অত বাড়াবাড়ি করেন না, আমাদের হাড্ডি গুটি থাকবে না। আমি শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেবের বলছে খালেদা জিয়ার বলেন এগুলি করতে না, অস্তিত্ব থাকবে না আপনার, তারা খালেদা জিয়া তখন ক্ষমতায়, আমি সাক্ষী নাম রাখি বলতেছি। আমি হানিফের বড় ভাইরে বলছি ভাগেন এখান থেকে, কয় আমারও তো কিছু দেয় নাই। হানিফের বড় ভাই রশিদ সাহেব, যেটা শেখ হাসিনার ফুফতো বোনের জামাই, আমি নাম মেনশন করে, উনি যদি মিডিয়া দেখে উনি এটা বলবে এটা সত্য কিনা। তো সুতরাং আমি এখন আপনারা সাক্ষী থাকবেন, এক সময় হাসিনার নর্মাল ডেথ হবে না, সে নেভার কাম ইন পাওয়ার।
আওয়ামী লীগ আসবে আপনার 20 বছর 30 বছর পরে। কারণ যে কাণ্ড কীর্তি তারা করে গেছে কোন মুখে নিয়ে পাবলিক গেছে, পাবলিক এত সহজে বাঙালি যেমন মানুষকে উঠায় আবার নামাইতেও দেরি করে না। আপনি আপনি মানুষকে কত রকমের অত্যাচার করছে 15 বছরে, দেশের স্বার্থ জলা দিয়ে দিয়েছে। আপনি হাসিনার যে চুক্তিগুলি আছে পাবলিকের পেপারে পত্রিকায় পাবলিক ডোমেইনে আনতে বলেন কি কি চুক্তি করছে দেশের স্বার্থের পরিপন্থী। তার একতরফা সব দিয়ে গেছে, নেয় তো কিছুই না। তারপরে এটা সাবঅর্ডিনেট কান্ট্রির মতো আমাদেরকে ব্যবহার করছে। এখন যেটা এখন আমাদের একটা সৌভাগ্য ইউনূসের মতো এরকম একটা লোক আসছে, কিন্তু উনার কিছু ভুল ত্রুটি আছে। উনি এখন মন্ত্রী পরিষদটা পরিবর্তন করে কিছু এফিশিয়েন্ট লোক, ডাইনামিক লোক, দূরদর্শী লোকের যদি এটা আবার এটা করতে পারে, ভুল থেকে শুধরাইতে পারে, তাহলে উনি স্মরণীয় থাকবে। না হলে উনার যে অতীতে যা অর্জন করছে সব আমও যাবে, চালাও যাবে উনার। আমি মিডিয়াতে একাধিক মিডিয়াতে আমি এই কথা ইউনূস স্যারের বলছি। উনার সাথে উনি আমাকে খুব ভালো জানে। উনার ক্রাইসিস সময় আমি বহুবার আমি কথা রিপিট করছি। উনি থ্যাংকসও জানাইছে। যখন উনারকে যখন বলল যে উনি বেশি বয়স হয়ে গেছে, উনাকে গ্রামীণ ব্যাংক চালাতে পারবে না। সুরঞ্জন সেনগুপ্ত চ্যানেলাইতে আমি বলছি যে অর্থমন্ত্রীর বয়স আর ডক্টর ইউনূসের বয়সের পার্থক্য কতটুকু? তাহলে সে যদি পুরো অর্থ ব্যবস্থাপনা দেখতে পারে, তা ইউনূস একটা ব্যাংক দেখতে পারবে না কেন? একটা ব্যাংক দেখতে পারবে না। শেখ হাসিনা যদি এত বয়সে তখন রাষ্ট্র চালাইতে পারে, পুরা বাংলাদেশ চালাইছে, তো তার বয়স আর ইউনূসের বয়সের পার্থক্য কতটুকু? তাহলে কেন পারবে না? এটা হলো তারে পছন্দ করে না এইজন্য। শুনে নাই কথা। তো আজকে আমি বলতেছি যে লোক চলে গেছে পৃথিবীর একটা এক্সাম্পল দেখাতে পারবে না যারা লুটেরা এবং স্বৈরা শাসক তারা কেউ কার ক্ষমতা আসে নাই। এখন তারা একমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে কি? আওয়ামী লীগ ক্ষমা চাইয়া এইসব কারণের জন্য ক্ষমা চাইয়া আবার নতুন করে শুরু করলে ক্লিন ইমেজের লোক যদি সভাপতি নিয়ে প্রেসিডেন্টের সদস্য করে, তাহলে হয়তোবা তারা আবার অনেকদিন পরে ক্ষমতা আসতে পারবে। এখন অনেকে যেগুলি বলতেছে এগুলি একটা দুয়া তুলে, এরা বিএনপিও করছিল। এই কালকে বিএনপির ক্ষমতা 15 বছর ছিল, মাঝে কতগুলি ছেলে মারা গেছে। আওয়ামী লীগের এখন সম্পূর্ণ আপনি যারা মিডিয়া রাখেন তো একটা আওয়ামী লীগের লোক পান কিনা আসতে? যদি আওয়ামী লীগের এরকম ডেডিকেটেড লোক থাকতো তাহলে বঙ্গবন্ধুর লাশ সিঁড়ির মধ্যে পড়ে আছিল কেন? হাসিনা যাওয়ার সময় 200 লোক মারা গেল না কেন? সব তো আত্মীয় স্বজন সত্য শুরু করে এই 15 বছরে তো বহুত দালাল পালছে সে। এই বিসি হইতে শুরু করে বহু দালালের তো অভাব নাই। কই একটা লোককে ওখানে আত্মহত্যা দিছে তার সামনে। খালেদা জিয়ার একটা ট্রাক দিয়ে বালির ট্রাক দিয়ে আটকে দিছে। এখন তো অনেক লোকে কথা বলতেছে। কোথায় ছিল তারা? বাস্তবতা হলো এই দেশে বেশিরভাগে পার্টির মধ্যে বেশিরভাগে বিট্রিয়ার আছে, মুনাফিক আছে, মুনাফিকের সময় এরা বলে কি রাজনীতির মধ্যে শেষ কথা নেই। এটা তো মুনাফিকের কথা। শেষ চলে আসা। আপনি কমিটমেন্ট করবেন, কমিটমেন্টের মধ্যে মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি যে ওয়াদা করছো ওয়াদা রক্ষা করছো কিনা। আর ওরা প্রথমে বলে কি রাজনীতির শেষ কথা নেই। তাই এটা মুনাফিকের কথা। তো এই মুনাফিকের কথা রাজনীতির মধ্যে তারা মার্কেটিং করতে আছে। তো এখন দেখেন এই মুনাফিকিটার জন্যই তো আজকে নেতৃত্বরা তাদের উঠাতে গাছের আগায় উঠায়, পরে যখন পতন হয় তখন আর কাউকে খুঁজে পায় না। আমি ক্ষমতা থাকতে এটা চ্যানেলাইতে আপনারা দেখেন, আর্কাইভে আছে আমি কি বলছি যে আপনাকে মোস্তাকের কথা বলা হয়েছিল যে মোস্তাক যখন শেখ মুজিবের মা যখন মারা যায় কবরস্থান থেকে উঠতেছিলেন না, তখন রশিদ সাহেব ছিল আমার সাথে, সেই আলোচকের মধ্যে রশিদ ছিল। রশিদ হলো কে সেক্রেটারি ছিল আগে, সংস্থাপন সচিব ছিল, প্রধান সচিব ছিল, ফুয়াতো মনুজামিয়ান, এবং শেখ বঙ্গবন্ধু ছিল তার উকিল বাপ, ভাগ্নিরে বিয়ে দিয়েছে উনি উকিল বাপ হয়েছে। এবং ওই একই হেলিকপ্টার ওনার মা দাফন করার জন্য গোপালগঞ্জে গেছে, কবর খুঁজছে, মোস্তাক কবরের ভিতর থেকে উঠতেছে না। রশিদ সাহেব তখন আমি রশিদ দেখাই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দেখছেন, আপনি যখন মা দাদির কবর শুয়েছে তখন বঙ্গবন্ধু বলছিলেন যে তুমি যদি আমি কোনোদিন না থাকি তোমার এই মোস্তাক চাচা তোমার দেখে রাখবে। আমি স্যানেলাইতে বলছি যে এমন দেখে রাখছে দুইজন যদি থাকতেন তাহলে দেখে রাখতো ভালো করে, আর কোনো বংশ নিশানা রাখতো না। তো সুতরাং সাবধান হয়েছেন, আপনার সাথে যেগুলো দালালেরা বলতেছে এইসব দালাল থেকে সাবধান থাকেন। আপনারা যারা স্বপ্ন দেখছেন আমি অন রেকর্ডে রাখেন, হাসিনার কোন সময় ক্ষমতায় আসবে না। হাসিনার পার্টির লোকের চ্যালেঞ্জের মুখে পড়বে। ওখানে হালুয়া রুটির জন্য, নমিনেশনের জন্য, পদের জন্য নমিনেশন দিলে সে এমপি, হে মন্ত্রী, সেই জন্য তারে যতটুকু পাইছে তারে নবী ফকেম্বর পর্যন্ত বানাইছে না আওয়ামী লীগ। ওই যে বেটা বানাইছে এই বেটা কোথায় এখন? তারা জিজ্ঞাসা করেন তুমি না সংসদে কইছো সে উনি আমাদের ফকেম্বর দস্তাকবরুল্লাহ, এই কথা তো কইছেন, বলছে না? তো এখন কই সেগুলির কই? এখন বাস্তব কথা হলো ১ সপ্তাহ ধরে সে কোনো রান্না করে তার শরীর ভালো না। সে রান্না করে কোনো খাওয়া খাচ্ছে না, শুধু দুধ মুড়ি খাচ্ছে। আমি তথ্য দিলাম বাংলাদেশের কোনো, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের কোনো সোর্স থাকলে। মাঝে উনি আপনার নাইটি পরে পার্কে যে ওই বাসার সামনে যে আছে যে বাসায় রাখা হইছে সেখানে আপনার ইয়ের মতো এই পার্কের মতো ওখানে বেঞ্চের মধ্যে চলে যাচ্ছে।
যে ড্রেস পরে শুনি জনসম্মুখে যাওয়ার কথা না সেখানে চলে যাচ্ছে। সে প্রতিদিন ফোন করে জয়শঙ্কর রাগ করে বলছে ওই কথাটা উত্তরটা বলছে যে, "ম্যাডাম আপনি চাচ্ছেন আপনার তো আমরা এগোতে পারব না। আমরা চিন্তা করছি আপনাকে ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য টিকেটের ব্যবস্থা করার জন্য আমি অর্থমন্ত্রীর লগে কথা বলতেছি।" এই কথা বলছে তারে রাগ হইয়া। আর আপনি এইসব আচরণ না করলে আপনি ওখানে থাকতেন। পরবর্তীকালে আপনি আসতেন। আমরা আপনাকে বলছিলাম আপনি শোনেন নাই। আপনি লোক মারছেন। এখন আমাদেরও তো এটা নিয়ে আসে আন্তর্জাতিক ইয়েতে আমাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। আর মোদি কোনো কথা বলছে না তার ব্যাপারে। তার বিরোধী দল ওদের বিরোধী দলগুলো খুব স্ট্রং। তারা সব ধরে বসছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি ধরে বসছে। সুতরাং এখন তার কোনো ইয়ে নাই। শুধু একটা মুভমেন্ট পাস দিচ্ছে, সেই পাস দিয়ে লন্ডন এলাও করতেছে না। টিউলিপ ওখানে থাকার পরে টিউলিপ চেষ্টা করছে। তার লন্ডন কোনো রাষ্ট্র নিতে চাচ্ছে না। লাইবিলিটিস কেউ কাঁধে নেয় না। মরা লাশ নিয়ে কেউ হাঁটে না। যে স্বার্থ থাকে তখন তারে ব্যবহার করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কি আমাদের রাজনীতিবিদরা এটা বুঝে না যে এরা টিস্যু পেপার কোনোদিন কেউ পকেটে রাখে? আপনার মুখ পয়সা কি পকেটে রাখে? রাখে না। ওই টিস্যু পেপারের যে অবস্থা হয়েছে শেখ হাসিনার এই অবস্থা। এখন এটা অনেকে আওয়ামী লীগের আহত হইতে পারেন, আমি দুঃখিত। আহত না, বাস্তবতা। আপনারা মিলাই দেখেন, অপেক্ষা করেন, দেখেন আমার কথাটা সত্য হয় কিনা। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন আপনার কাছে আবারও আসছিলাম। আপনি মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কারিগরি ত্রুটির কারণে, দুঃখিত। আপনি আসিয়ান এবং ট্রাম্প ইস্যুতে কথা বলছিলেন। সেই বিষয়টি যদি সংক্ষেপে শেষ করেন, তারপর আচ্ছা, আমরা আমাদের শেষের দিকে চলে আমাদের যাব। দেখেন জি। আমাদের বল, বল, নিজ বল, জল, জল গঙ্গার জল। আমাদের আসিয়ান, সার্ক, অশ্বডিম্ব এগুলিতে যাইলেও যা, না যাইলেও তাই। আমরা অর্থনীতি উন্নতি হয়, আমরা যদি আপনার মানব সম্পদকে আমরা উন্নয়ন করতে পারেন। যেমন আপনার বাসায় একটা বাবুর্চি লাগবে। সেখানে আপনি ওই বাবুর্চি ভালো বাবুর্চি খুঁজবেন। তার রং, কালার সুন্দর না কালো এটা দেখবেন না। বাংলা যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে, বাংলাদেশের মানব সম্পদকে যদি আমরা যেমন বিউটি পার্লারে কালো মেয়ের একটা পজিশনে আনে এর বিয়ে হয়। তো আপনার এগুলোর যদি স্ক্রু ড্রাইভার ধরাই দিতে পারেন হাতের মধ্যে, পলিশ কইরা, এদেরকে টেকনিক্যাল এডুকেশন দিয়া, তাহলে দেখবেন যে ওদের প্রয়োজনে ওরা আপনাকে নিবে যত ইয়ে করে। আমাদের দেশে গার্মেন্টস এর নেয়, ওরা কি আমাদের দয়া করে? ওরা ওদের ডলার বাঁচানোর জন্য কোন সরকার বললে, কোন আয়াত বললে, কোন ধর্মীয় কথা বললে কেউ শুনবে না। আপনি বাজার গেলে কি করেন? কোয়ালিটি ভালো, কোন জিনিসটা কোন দেশের দাম কম পাওয়া যায় সেটা কিনবেন। তো আপনার যেহেতু মানব সম্পদ আছে, এই মানব সম্পদের মধ্যে আমাদের সকল এই আমাদের ইনভেস্টমেন্ট করলে এইটাতে আমরা নিজে পাই যাবো। আমাদের কারো কোনো আসিয়ান আপনি দেখেন তো সারা বিশ্বের যে ঘটনাগুলি ঘটতেছে, জাতিসংঘ কি করতেছে? সার্ক নিয়ে একটা উদ্যোগ নিছে, সার্ক হলে এই হবে, সেই হবে, অনেক কিছু স্বপ্ন দেখছে না? সার্কের কি অবস্থা, ভবিষ্যৎ কি? এই আসিয়ানও তাই হবে। আমাদের ওইসবের মধ্যে মাথা ঘামানোর দরকার নাই। আমরা নিজের পায়ে দাঁড়াবো। আমাদের মানব সম্পদকে আমরা পলিশ কইরা বিউটি পার্লার যেমন কালো মেরে সুন্দর করে দেয়, হ্যাঁ? এটা প্রেজেন্টেবল করে দেয়। ওই আমরা যদি আমাদের এই লোকগুলোর টেকনিক্যাল এডুকেশন দিয়া প্রেজেন্টেবল, আপনি দেখেন আপনার দেশে একটা ভালো এই ফ্রিজ সারানোর লোক নাই। একটা মোবাইল সারানোর লোক নাই। ফেলে দিচ্ছে আবার নতুন কিনতেছে। হ্যাঁ? তো ওই যে এই যে এইসব টেকনিক্যাল কাজগুলি, এসির কাজ নাই, ফ্যান লাগানো এগুলো আমরা সাফিসিয়েন্ট না। আমার লোকাল মার্কেটে অনেক জব অপরচুনিটি আছে। আমরা সেগুলোরে সেইভাবে প্রতিটা উপজেলায় টেকনিক্যাল এডুকেশন শিখানো উচিত। সবারই এমএ পাস করার দরকার নাই। প্রফেসর সাহেবেরা করবে, রিসার্চ করবে, তারা করবে। যার মেধা যতটুকু আছে কিছু মেট্রিক করে স্ক্রু ড্রাইভার হাতে ধরায় দিবে। আইএ পাস করার পরে একটা লোক সবাই এমএ পাস করতে পারবে না। সরকারে কঠোর হইতে হবে। যার মেধা আছে সে পাস করবে, মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে। যার নাই সেই টেকনিক্যাল এডুকেশনে চলে যাবে। তার ফ্যামিলির, রাষ্ট্রের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। তার অপচয় কইরা এতগুলি টাকা অপচয়, সময়ের অপচয়। সে দেখা যাচ্ছে আমার বাসার গার্ডে দরখাস্ত করছে বিএ পাস, এমএ পাস আছে একজন। তো তাইলে এই যে হে তো 3-4 পাস পাইলে এই চাকরিটা পাইতো, এই বেতনটা পাইতো। তাইলে তার জীবনে তার বাপের সম্পদ, রাষ্ট্র সম্পদ এটা। স্কুল কলেজে যে খরচ হয় সেটা তো সবসময় বাপের সম্পদ হয় না, এটা রাষ্ট্রের সম্পদও থাকে। একটা বাপে যত পয়সা খরচ হয় একটা লোকের এমএ পাস করতে তার চেয়ে বেশি রাষ্ট্রের খরচ হয়, জনগণের টাকা খরচ হয়। তাইলে এটা কি ব্যাড ইনভেস্টমেন্ট? সময়ের অপচয় হইছে, কর্ম আওয়ার নষ্ট হইছে। তো যদি ঘুরে ফিরে যদি দারোয়ানে চাকরি করতে হয় তাহলে এমএ পাস করার দরকারটা কি? তার মানে আমার দেশে বাজারে এরকম আছে। এই যে এটা অনেক সময় লাভে রূপান্তর করতে গেলে এই যে আমরা রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদেরকে ওদের ভাই তোমরা চলে যাও। ওদের গেরিলা ট্রেনিং দিতে তোমরা যে তোমাদের দেশে চলো। তারা পিটাই পাঠায় ওখানে। ভিতরে ঢুকে যাবো গা। আর যদি কিছু লোক পাই আমরা টেকনিক্যাল এডুকেশন দিই, মুসলিম কান্ট্রি গুলো সাহায্য নিই, এদের করে তোমাদের প্রয়োজনীয় লোক তেল উত্তোলন করার জন্য তোমাদের বাসার বাবুসি, এই সাপ্রাসি মালির এগুলো সব করে আমাদের ঠিকানা দিলে ডলার তো এখানে আসবে। তারা তো আর বার্মা টাকা পাঠাবে না। এখন যদি আমরা না দিতে পারি আমাদের বিকল্প কি? একটা লোকে যখন একটা শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে তখন দেহটা বাঁচানোর জন্য হাত কেটে ফেলতে রাজি হয়ে যায়। তো
এটা হলো আমাদের মন্দেরটা। প্রথমত উচিত ছিল প্রথম আমাদের এটা আনতে দেওয়া উচিত হয় নাই। তারপরে আনছি তাদেরকে গেরিলা ট্রেনিং করে তাদেরকে একটা আমাদের যেমন আমরো কানুনে আমরা সরকার গঠন করছি। রোহিঙ্গাদের একটা সরকার গঠন করে দিত, স্বাধীন রাষ্ট্র করে ফেলতে পারত। তারপরেও না হইলে যে বিরোধী গ্রুপের সাথে এদের কিছু লোকের ওখানে দিতে পারত। তাদের লোকের সম্পর্ক উন্নয়ন হইতো। আমাদের বর্ডার সাইডে বার্মা তো টুকরা হবে। একটা সাইডের সাথে আমরা ওইভাবে লিয়াজও করতে পারতাম। আমাদের সরকার আওয়ামী লীগের সময় ওই বিদ্রোহী গ্রুপ কিন্তু আমাদের কাছে লোক চাইছিল। তা আমরা এই লোকগুলিকে রোহিঙ্গার কিছু লোকেরা ঢুকাই দিতে পারতাম। ওরা কিছু মারা যাইতো, কিছু ওখানে থাকতো, যুদ্ধ করতো। আমাদের উপরে চাপটা কমে যেত। আর কিছু আমরা মুসলিম বিশ্বে দিয়ে দিতে পারতাম। তো এখন আমাদের অনেকের আপনার ব্যথা হলো মাথায়, আপনি পায়ে মলম লাগালে ছাড়বে না। চায়না কোনোদিনও আপনাকে এটা লিপ সার্ভিস দিবে। চায়না স্বার্থ ওখানে মিনারেল ওষুধ তাদের কন্ট্রাক্ট করছে। চায়না ওদের ২ গ্রুপের কারো দেখেন চায়না স্থাপনার মধ্যে একটা গোলা পড়ে নাই। তারা নিজের দেশের সম্পদ নিজে নষ্ট করছে। কিন্তু চায়নার এই যে মিনারেল রিসোর্স উত্তোলন করছে তাদের একটা স্থাপনা। কারণ ২ দিকে তারা বলছে ভাই আমরা ব্যবসা করতে আইছি। তারা ২ দিকে হাত রাখতেছে। তো আমরা কেন পারলাম না? আমরা বলছি কি আমাদের কি আমরা তো যুদ্ধ করব না। আমার গায়ে পড়তেছে। এইসব যেসব লোকেরা এসব ইডিয়েটেরা বলে, নির্বোধেরা বলে, আপনারে ১২ লক্ষ লোক আপনার উপরে চাপাই দিছে। আপনার গায়ে লাগতেছে, আপনার লোক মারা গেছে, বার্মার লোক আপনি পারলেন না। কিন্তু এই আমাদের যখন ৬ ডিভিশন শূন্য ছিল, খালি ১ ব্রিগেড লোকেরে ওখানে জিয়ার আমলে খালি ওখানে ঘুরছে। পরে আন্তর্জাতিক আদালত পর্যন্ত তারা অস্থির হয়ে গেছে এই বোধহয় আক্রমণ করবে। পরে জিয়াউর রহমান গভর্নমেন্ট থাকতে তখন বলছে, আপনারা যারা দেখছেন তখন জানেন, তখন বলছে না আমাদের ওখানে শীতকালীন ট্রেনিং করতে গেছে, তোমাদের আক্রমণ করতে যায় না। খালি একটা ঘটনার পরে এমন সোজা হয়েছে। আর কোনোদিন বার্মা এখানে বার্মায় ক্ষেতের আলের মধ্যে বন্দুক ফেলে পালাইতো বাংলাদেশের লোকরা দেখলে, বিডিআরকে দেখলে। তো সেই সময় তখন আমাদের এত সক্ষমতা ছিল না। এখন আমাদের ১০ ডিভিশন হয়েছে, তখন ছিল মাত্র ৬ ডিভিশন শূন্য। চিটগাং তখন একটা ক্যান্টনমেন্ট ছিল, স্টেশন ছিল, ওই অনেকগুলি ইউনিট ছিল না। এখন দেখেন রামুতেও আমাদের একটা ইয়ে হয়েছে, ডিপ হয়েছে। তো এখন আমরা বলতেছি আমাদের কিছু সাইকোলজিক্যাল এফেক্ট করতেছে ওরা, ওদের এরা যারা এইসব কথা বলে তারা পরোক্ষভাবে ইন্ডিয়াকে বার্মাকে সার্ভ করে। এদের দেশপ্রেমের অভাব আছে অথবা না বুঝে বলে। ধন্যবাদ জনাব পাটোয়ারি স্যার। আমাদেরকে শেষ করতে হবে। আমি আবারও প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি কিছুক্ষণ আগে করেছিলাম যেটির উত্তর পাটোয়ারি দিয়েছেন। আপনার দৃষ্টিতে আসিয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং হচ্ছে ট্রাম্পের যে শুভেচ্ছা বার্তা, সেই দুটিকে নিয়ে আপনার একটু একটু ছোট করে যদি একটি বিশ্লেষণ দেন, একদম ছোট। আমি একটা কথা যে অনুমতি দেন, আমি একটা কথা বলি, একটা অনুমতি দিলে। এই পর্যন্ত আমাদের ওয়ার্ল্ডের অনেকগুলো অর্গানাইজেশন হয়েছে, কিন্তু এই অর্গানাইজেশনগুলি এই যে সারা বিশ্বের জন্য কি অশ্বডিম্ব বাড়ছে, কিছু কাজে আসছে? স্যার কি কিছু করতে পারছে? কেউ কিছু করতে, আপনি একটা দেখান থেকে। জাতিসংঘ তো বহুদিন থেকে আছে। জাতিসংঘ এই যে লেবাননে যে লোক মারতেছে, এইভাবে গণহত্যা চলতেছে, কি করতেছে জাতিসংঘ? কেউ কিছু করবে না। আপনাকে কেউ পাহারা দিবে, আপনাকে লিপ সার্ভিস দিবে। চায়না কোনোদিনও কারোর পক্ষ হয়ে যুদ্ধ করে নাই, করছে? দেখেন তো পৃথিবীর কোথাও করছে? অন্যরা আসছে, শূন্য হয়েছে। চায়না ব্যবসায়ী, তারা এসব বেজালের মধ্যে যাবে না। আপনাকে বলবে যে আমি আছি তোমার সাথে। তা আপনার সাথে থাকলে আমার এই কথা বললে আপনার লাভ হবে কি? হ্যাঁ, এই যে ইউক্রেনকে লাগাই দিছে না, পরক্ষণে কি হয়েছে? তাদের রিসোর্স গুলি, তাদের টাকা, যে তাদের ফরেন কারেন্সি যেটা জমা ছিল, সেগুলি অস্ত্র, সেগুলি বিক্রি করতেছে তাদেরকে, বিনা পয়সাতে দিচ্ছে না। মাঝখানে তাদের লোক মারা যাচ্ছে, তাদের শিল্প ধ্বংস হচ্ছে, বিল্ডিং ধ্বংস হচ্ছে। তো সুতরাং ওইগুলি কেউ দিনের শেষে কেউ আপনাকে করবে না। আপনার নিজের সাহায্য নিজেকে করতে হবে। এইসব সংগঠন, যারা অনেকে না জানে এইসব সংগঠনের পিছনে দৌড়ায়, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সংগঠন যে এতদিন ছিল কি কি লাভ লাগা হয়েছে? বাংলাদেশে কি জাতিসংঘ বাংলাদেশে কি লাভ করছে? কি আমরা রোহিঙ্গাকে পাঠাইতে পারছে? আমরা তো আপনার যার কোনো ক্ষমতাই নাই, যার সক্ষমতা নেই, কারণ এরা সৃষ্টি হয়েছে আমেরিকার ইয়েতে, আমেরিকার ফান্ডে চলে তারা। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওদের 80% শেয়ার হলো আমেরিকার। আমেরিকা যেদিকে করবে সেদিকে তারা লোন দিবে। আর লোন দেওয়া তো আমরা সাহায্য করে না। লোন তো হলে আপনাকে ফরেন নির্ভরশীল করাবো, আমরা সুদের উপরে টাকা লগ্নি করবে। আমরা আইএমএফ এর মধ্যে দেখেন, বিশ্বে পৃথিবীর অনেক যে কোনো জায়গায় বলে না যে আমরা অমুক জায়গা থেকে এত টাকা ঋণ পাইছি। আপনি যদি পার্সোনাল কোনো লোন নেন, আপনি কি বলবেন পত্রিকায় যে আমি লোন নিছি আরেকজনের কাছ থেকে, প্রফেসর সাথে লোন নিছি, এটা আমি বলবো? তাহলে রাষ্ট্র লোন নিচ্ছে, এটা কোনো ক্রেডিটের ব্যাপার না, এটা ডিসক্রেডিট। বা এত বছর পরে আমরা লোন নিয়ে কেন বাজেট করতে হবে? এইগুলি করছে কেন? আমাদের এই যে দুর্নীতিবাজদের জন্য, আমাদের কিছু ইন্টেলেকচুয়ালদের এইসব ভুল ইয়ের জন্য, ওই পরজীবীর জন্য এই ঘটনাগুলি করছে। আমরা এই যে আমরা অল্প দিনের মধ্যে ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক পড়ে যে আমাদের কোরবানির গরু সাফিসিয়েন্ট হয়ে গেছি, আমরা পেঁয়াজি সাফিসিয়েন্ট হয়ে গেছি। তার মানে কি সম্পর্ক ভালো করে আমাদের উন্নতি, না খারাপ হইলে বা উন্নতি? তো সুতরাং আমাদের এইগুলি, এইসব তাত্ত্বিক কথা বলে লাভ নাই। কোনো অর্গানাইজেশন আপনাকে সাহায্য করবে না। এতগুলি লোক কোরবানি সবাই এতভাবে মারতেছে,
সিজ পাওয়ার মানতেছে না ইসরায়েল। তো সেখানে কি করতেছে? অনেক অনেক সংগঠন, ওয়ার্ল্ডের তো অনেক সংগঠন আছে, অনেক রাজা বাদশারা আছে। মুসলিমরা কি করতেছে? আপনি ইসরায়েলে দেখেন শুয়োর চর্বি আমাদের নোটিস খাই আমরা, যে বসে অমুক করবে না। আপনি কাউন্সেলিং করবেন লোকজনকে যে ভাই এটা না খাইলে আমার এরকম হবে। তুমি চয়েস তোমার। কিন্তু আমি যদি কাউন্সিলে আপনাকে বলি যে এটা খালি এর কি ব্যাড এফেক্ট আছে, আমরা মুসলমান, আমরা শুয়োর চর্বি খাবো না। মাসে এমনি কিনবে না। এখন তো ইন্ডিয়ান জিনিস কিনে না দোকানে। কারণ মানুষ যখন দেখবে এই দেশের লোক তো দেশপ্রেমী, সাধারণ লোক, শিক্ষিত লোকরা হলো ইয়ে করে, তারা লেসপেন্সারি করে। কিন্তু এই দেশের সাধারণ লোকদের দেশ মনে করছে অনেক রিক্সাওয়ালা কিনে না। আমার দোকানে যে দেখেন ইন্ডিয়ান জিনিস কিনতে চায় না, না পাইলে বাধ্য হইলে কিনে ওরা। তো সুতরাং আমাদের নিজের উৎপাদন করবো, আমরা যা খাবো তাই উৎপাদন করবে, নাহলে বিকল্প অন্য রাষ্ট্র থেকে, মুসলমানের কাছ থেকে আনবো। আমরা এখান থেকে আনতে হবে কেন? তাহলে না ওরা যদি দেখে যে আপনি কামড় দিতে পারেন, তখন আপনাকে হিসাব করবে না। তোমরা হিসাব করবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমরা প্রধানমন্ত্রীকে ডিপ্টি সেক্রেটারি রিসিভ করবে। এর আগে তো আমাদের প্রধানমন্ত্রীরা গেছে, রাষ্ট্রপতিরা গেছে। দেখেন তো হাসিনা যেভাবে রিসিভ করছে ডিপ্টি সেক্রেটারি। আর আগের গুলি দেখেন তো, কি এরশাদের কে কোথায় কে রিসিভ করছে, জিয়া রহমানকে খালেদা জিয়ার কারা রিসিভ করছে এয়ারপোর্টে। সমস্যা না, সেই এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে আগে যায়। তো এগুলি হচ্ছে কি, এগুলি আপনি যদি নিজে সম্মানিত না করেন, কেউ আমরা অন্যরা সম্মান করবে না। আপনাকে আগে দিয়ে আপনাকে যদি অসম্মান করে, আপনি রিয়েক্ট না করলে, আপনি বলতে এর তো লাত্তি দিলে চলে, তাহলে লাত্তি দিতে থাকবে, সম্মান তো আর করবে না। যাক, আমার এই পর্যন্ত। এখন আর আমি এখানে ছুটি নিই নে। ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনাকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার প্রফেসর অসংখ্য সাহেবকে। মূল্যবান ডক্টর মামুন স্যার, যদি আপনি শেষ করেন বিষয়গুলো নিয়ে। স্যার আপনার মিউট করা, আপনার ওখানে মিউট করা, আমরা শুনছি না। হ্যাঁ, শুনতে জি পাচ্ছেন? স্যার। সেন্ট্রালি মিউট করা ছিল। জি আচ্ছা, যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে পাটোয়ারি ভাই চমৎকার বৈপ্লবিক কথা বললেন, ইনফ্লুয়েন্সিয়াল কথা। আসলে বিভিন্ন রকম পলিসি একটা রাষ্ট্র গ্রহণ করতে পারে। কোন পলিসিটা কোন সময়ে কার্যকর হবে সেটাও একটা মানে বুঝতে হবে আর কি। কারণ পলিসি গুলো কার্যকর হলেই আমরা সফল হই। বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘের সদস্য কিংবা আন্তর্জাতিক কমিটির সদস্য যেমন আছে, আবার এই সংস্থাগুলো দিয়ে যে খুব একটা কাজ হচ্ছে এটাও আবার বিষয়গুলো এরকম যে বাতাসের মধ্যে থেকে আমরা কিন্তু বুঝতে পারি না যে বাতাসের মধ্যে আছি। কিন্তু আমাদের শ্বাস-প্রশ্বাসটা চলে, ফুসফুস কাজ করে, এই বাতাস থেকে অক্সিজেন নেয়। ওটা সহজে টের পাওয়া যায় না। হঠাৎ যখন ঝড় হয়, আ ও প্রবল বায়ু প্রবাহ হয়, তখন আলাদাভাবে বুঝি যে এইটাকে বাতাস বলে। তো ব্যাপারগুলো অনেকটা এরকম যে আন্তর্জাতিক সংস্থা বা এইরকম। কিন্তু আ যে কথাটা হলো যে সংস্থাগুলো কিন্তু আসলে আমাদের ওদের ব্যবহার করে সুবিধাটা আদায় করে। এটাই হলো আমার রাষ্ট্রের একটা সরকারের কৃতিত্ব বা পলিসি মেকারদের কৃতিত্ব। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে ডোনাল্ড ট্রাম্প, পুতিন আ তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তো এটা তো একটা ক্যাজুয়াল ব্যাপার। কারণ ওই যে আমাদের দেশের স্বাধীনতা দিবসে তারা রাষ্ট্রীয়ভাবে শুভেচ্ছা জানাবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। এটা না জানালেই বরং এটা একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু এটার মাধ্যমে এমন নয় যে তারা আমাদের খুব একটা সাহায্যের হাত এগিয়ে দিচ্ছে বা পিছিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস হলো যে আমাদের আ এখন যেটা হবে যে বাংলাদেশ রাষ্ট্রপ্রধান যেভাবে আমি আগে বলছি সেটা হলো যে আমরা ছোট আয়তনে বিরাট বড় জনসংখ্যার একটা রাষ্ট্র। আমাদের অবশ্যই খুব আ মেপে কথা বলতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে অতীতে সরকারি পর্যায়ে কিছু অসংলগ্ন কথার কারণে কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো যার জন্য আজকে আমাদের এই অবস্থা। তবে আমাদের বর্তমানে যে অবস্থাটা সেটা হলো যে পাটোয়ারি ভাই যে কথাটা বলেছেন, সেটা হলো আমাদের আসলে খেটেই খেতে হবে। পরিশ্রম করেই আমাদের অর্জন করতে হবে। কারো প্রতি যেমন নতজানু হওয়া যাবে না, এটাও সত্য। আবার কাউকে আবার আঘাত করে অসন্তুষ্টও করা যাবে না। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য করতে হবে এবং সবচাইতে বড় কথা যে বুঝতে হবে যে কোন সময়টাকে আমি কাজে লাগাবো। তো বর্তমানে আমাদের বাংলাদেশের আ যে ভৌগোলিক অবস্থান এবং আপনারা লক্ষ্য করেছেন যে গ্লোবাল পলিটিক্স এ আ সাউথ চায়না সি এবং বঙ্গোপসাগর এই রিজিয়নটা কিন্তু ক্রমেই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অঞ্চলটা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বৈশ্বিক বিশ্লেষকরা বলছেন আগামী শতকটা হচ্ছে এশিয়ার। এটা অর্থনৈতিক বুমিং এর কারণে বলা হচ্ছে।
তো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ক্রমেই পিছিয়ে পড়ছে। এশিয়ার অর্থনীতি কিন্তু ক্রমবর্ধমান। তো সেই হিসেবে এশিয়ার একটা কান্ট্রি হিসেবে বাংলাদেশ এইখানে কতটুকু জায়গা করে নিতে পারবে, সেটার প্রস্তুতি কিন্তু এখনই আমাদের নিতে হবে। এবং আহ সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে উপযুক্ত সময়ের উপযুক্ত পলিসিটা নিতে পারলেই কিন্তু আমরা গেইন করে ফেললাম। তো সেক্ষেত্রে পাটোয়ারি ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত চমৎকার, যে আমাদের আসলে কেউ এভাবে সাহায্য করবে না। আসলে রাষ্ট্র কোনো রাষ্ট্রের রাষ্ট্র সাহায্য করে না। ইনফ্লুয়েন্সটা আদায় করে নিতে হবে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশ বর্তমানে যে গ্লোবাল পলিটিক্স এর রিজিওনাল থিয়েটার, সেক্ষেত্রে এখন বাংলাদেশ অনেকের মনোযোগ আকর্ষণ করছে। এটা একটা বাংলাদেশের জন্য উপযোগী। এই মনোযোগটা আহ ধরে রেখে আমরা সরকারে যারা আছি তারা যদি কার্যকর পলিসি বের করতে পারেন, তাহলে আমার মনে হয় আমার দেশের জন্য খুব সুবিধা হবে। এটাই আমি বলছি যে আমরা চাই যে আমাদের পলিসি ফিজিবল হোক। আর আমাদের কূটনীতিটা হোক অর্থনৈতিক কূটনীতি। আমরা যেন অবশ্যই যা কিছু সেটা যেন ইকোনমিক ডেভেলপমেন্ট এর স্বার্থে করা হয়। আমাদের বাংলাদেশের একটা সমস্যা হলো, বাংলাদেশের জনগণের একটা সমস্যা হলো যেমন ইউরোপ বা আমেরিকার জনগণের মতো মানে আমরা কুল না। আমরা আসলে খুব আবেগপ্রবণ। তো সেক্ষেত্রে পাটুলি ভাই যে কথাটা বলেছেন, আমাদের কিন্তু রিসার্চ এর জায়গাটা, গবেষণার জায়গাটা এবং সবাইকে মিলে যে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, এই বিষয়গুলো এডুকেশন সিস্টেমের মধ্যে আমাদের কিন্তু একটা কঠোর কথা। আমাদের কর্মমুখী শিক্ষা দরকার। আরো যেটা দরকার নেশন বিল্ডিং এর জন্য, আমাদের একই দেশে দেখেন কত ধরনের শিক্ষা, আমাদের মাদ্রাসার শিক্ষা, সাধারণ শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষা। এই বিভিন্ন রকম শিক্ষার কারণে কিন্তু মানে জেনারেশন কিন্তু বিভিন্ন ভাবে আলাদা, আলাদা হয়ে বেড়ে উঠছে। এইটা কিন্তু আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য ক্ষতিকর। কাজে আমরা যদি একটা সামগ্রিক ন্যাশনাল কারিকুলামের আকারে এনে আমাদের ইয়াং জেনারেশনকে যদি কর্মমুখী করতে পারতাম, তথাকথিত অনার্স মাস্টার্স এর ডিগ্রি নিয়ে সময় নষ্ট করার পরিবর্তে, জাপান কিন্তু এভাবে এগিয়ে গিয়েছে, চায়না কিন্তু এভাবে এগিয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কান্ট্রি গুলোতে আপনি দেখবেন যে তারা কিন্তু ম্যানপাওয়ার গুলোকে কিভাবে ডাইরেক্ট ইনভেস্ট করছে কর্মক্ষেত্রে। আর আমরা আমাদের ইয়াং জেনারেশনকে ৬-৭ বছর একটা এমন একটা সিস্টেমের মধ্যে ঢেলেছি, তারা লেখাপড়া করছে না, রাজনীতি নিয়ে ব্যস্ত, দলাদলি নিয়ে ব্যস্ত। তো তাদের কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেমন অপচয় হচ্ছে, তার পারিবারিক সম্পদ অপচয় হচ্ছে, পাশাপাশি তার নিজের জীবনের মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো পাটোয়ারি ভাই যেভাবে আলোচনা করেছেন আমার তো বিষয়ে আলোচনা করছি। আপনি এটাকে জানাবেন। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কারণ গ্লোবালি কিন্তু এখন একটা চেঞ্জ এর দিকে যাচ্ছে, আমরা যেটা খেয়াল নাই। আপনি দেখেন ৬০ এর দশকে ৫০ এবং ৬০ এর দশকে যে কোল্ড ওয়ার সিচুয়েশন ছিল, আবার কিন্তু একটা নিউ কোল্ড ওয়ার এর একটা সিচুয়েশন তৈরি হয়েছে রাশিয়ার উত্থানের মাধ্যমে। এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে থিঙ্ক এবং লাইন করছে, সেটা কিন্তু একটা দিক নির্দেশনা। এবং এটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য যে রাশিয়া, চায়না, ইরান এবং তার সাথে ভারত আছে, এগুলো যে একটা ব্যালেন্সিং পাওয়ার তৈরি হচ্ছে, এই দ্বৈরথের মধ্যে বাংলাদেশ কিভাবে তার স্বার্থটাকে আদায় করে নিতে পারে, সব পক্ষকে খুশি রেখে সেটা 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 আমাদের জন্য প্রধান। আহ, ধন্যবাদ, ধন্যবাদ জনাব ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী আপনাকে। ধন্যবাদ জনাব হাকিম পাটোয়ারি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। সুপ্রিয় দর্শক, আহ, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আমাদের আলোচনা শোনার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সতর্ক থাকবেন।